আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিটন স্ট্র্যাটেজিস অফ সলিউশন। আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিএসি এই পোস্টের এই মাসের 10 তারিখে হয়ে যাওয়া পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেন সলিউশন করব। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে। যেহেতু পরীক্ষা নিয়েছিল হচ্ছে বুয়েট, এবং আমরা কিন্তু জানি যে বুয়েট কি প্যাটার্নের পরীক্ষা নেয়। তো এইবার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যে পরীক্ষাটা হয়েছিল 10ই মে, তো এই পরীক্ষাটা হয়েছিল একটু ভিন্ন প্যাটার্নে। সেটা হচ্ছে 30 মার্ক ছিল এমসিকিউ এবং 70 মার্ক ছিল হচ্ছে ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টে যে 70 মার্ক ছিল, এখানে 14টা কোশ্চেন ছিল। হ্যাঁ, 14টা কোশ্চেন ছিল এবং প্রত্যেকটা ছিল হচ্ছে 5 মার্ক করে 70 মার্ক। এবং সেই সাথে নন ডিপার্টমেন্ট ছিল 30 মার্ক, যেখানে 30টা এমসিকিউ ছিল, প্রত্যেকটা 1 মার্ক করে 30 মার্ক। তো এই হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে। আর যেহেতু বুয়েট আমরা জানি যে বুয়েট যে টপিকগুলো থেকে কোশ্চেন করে মূলত রিপিটেড করে আর কি। বাট হচ্ছে ইদানিংকালে দেখা যাচ্ছে তারা টপিক বা সাবজেক্টই চেঞ্জ করে ফেলছে। আগে যে প্যাটার্নে কোশ্চেন করতো, যে সাবজেক্ট থেকে বা যে টপিক থেকে কোশ্চেন করতো, এখন কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে। তো যেহেতু আগামীতে আরো কয়েকটা পরীক্ষার ডেট অলরেডি দিয়েছে, যেমন হচ্ছে আপনার তিতাস গ্যাসের ডেট কিন্তু অলরেডি দিয়েছে, সামনে কিন্তু আরো পরীক্ষা আসবে, পিজিসিবির ডেট কিন্তু দিয়েছে। তো এই পরীক্ষাগুলো কিন্তু যেহেতু বুয়েট নেবে, সো বর্তমান যে বুয়েট প্যাটার্নটা এটা ফলো করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন আমরা দেখে আসি যে আমাদের এই বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে কি কি প্রশ্ন এসেছিল, এগুলো আমরা সলভ করব। আগে বলে রাখি, ভিডিওটা অনেক বড় হতে পারে, তো একটু ধৈর্য ধরে কাইন্ডলি ভিডিওটা দেখার চেষ্টা করুন। আমার মনে হয় আপনারা অবশ্যই উপকারে আসবে। তো চলুন আমরা প্রথম কোশ্চেনটি সলিউশন করার চেষ্টা করি। প্রথম যে কোশ্চেনটা এসেছিল এটা কিন্তু কমন একটা কোশ্চেন, বুয়েটে সবসময়ের জন্য এই কোশ্চেনটা কিন্তু আসে। তো এখানে বলা হয়েছিল ফাইন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং ভ্যালিড হোস্ট আইপি রেঞ্জ। যেখানে আগে বলতো যে ভ্যালিড হোস্ট সংখ্যা কত, তো এবার চাষ দিচ্ছে ভ্যালিড হোস্ট আইপি রেঞ্জটা বের করতে বলছে। এবং এখানে আমাদের একটা সাবনেট মার্কস দেওয়া আছে এবং আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো এটা কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু হিউজ কোশ্চেন সলিউশন করা আছে, তারপরেও যেহেতু আমি এই কোশ্চেন সলভ করতেছি, তো এখানে আমি দেখাচ্ছি। তো এখানে দেখুন, এই যে আপনার এই সাবনেট মার্কস দেয়া আছে। আমরা সাবনেট মার্কস দ্বারা কি বুঝি? সাবনেট মার্কস দ্বারা বুঝি হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের কোন পার্টটা হচ্ছে কি বলে আপনার নেটওয়ার্ক পার্ট এবং কোন পার্টটা হচ্ছে হোস্ট পার্ট, এটাকে আমরা বুঝতে পারি। 240, তাহলে এখানে আমাদের আসবে কত দেখুন। এই যে প্রথমে হচ্ছে 4টা 1, তারপরে 4টা 0। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের 240-এর বাইনারি। তাহলে এবং 255 বাইনারি কত? 255 বাইনারি কিন্তু আমাদের হলো 8টা 1, ঠিক আছে। তো এই সাবনেট মাস্কের প্রথম যে 3টা অক্টেট, এইটা একটা অক্টেট, এটা একটা অক্টেট এবং এইটা একটা অক্টেট। তো এই 3টা অক্টেটের সবগুলো কিন্তু 1, এবং এইখানে এসে লাস্ট অক্টেট কি হচ্ছে 1 2 3 4টা 1 এবং 4টা 0। তাহলে আমার এই যে এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে আমার কি নেটওয়ার্ক বিট, ঠিক আছে। এবং এই পর্যন্ত হচ্ছে হোস্ট বিট। তাহলে হোস্ট বিট কয়টা হচ্ছে? হোস্ট বিট হচ্ছে আমার টোটাল 4টা, ঠিক আছে। তো এখন যেহেতু হোস্ট বিট 4টা, তাহলে আমরা ভ্যালিড হোস্ট রেঞ্জটা পাবো কিন্তু। তো এই ভ্যালিড হোস্ট রেঞ্জ বের করার আগে আমরা নাম্বার অফ হোস্ট কতগুলো পাবো আমরা। এখানে যেহেতু 4 বিটটা আমরা পেলাম হোস্ট বিট, তাহলে নাম্বার অফ হোস্ট হবে হচ্ছে 2^4 - 2। এটা হচ্ছে ভ্যালিড আইপি অ্যাড্রেসের সংখ্যা। তো এখন আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করব? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সূত্র হচ্ছে যে নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ, হোস্ট পোর্শন অল 0। তো এই জন্য 192 যে আইপিটা দেয়া আছে 168.1। এখন যেহেতু 4 বিটটা হোস্ট বিট হলো, তাহলে নেটওয়ার্ক বিট কত হবে? 32 - 4 = হচ্ছে 28। আর 28 হলে এই যে দেখুন 1 2 3 তিনটা অক্টেট কিন্তু ফিল আপ হচ্ছে, তাই না? তাহলে এখানে 1 2 3 অক্টেট, এখানে 1 হওয়ার পরে এগুলো বাকিগুলো সবগুলো 0 হবে। যেহেতু আমি বললাম এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস যে আমি বের করতেছি, নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ, হোস্ট পোর্শন অল অন। নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ মানে কি? আমি যদি এখানে 1 যে লিখছে, 1টা কিন্তু এইখানে হতো, বাট আমার হচ্ছে নেটওয়ার্ক বিট হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। তো এই পর্যন্ত কিন্তু আমার যা আছে মানে কি 0 আছে, 0ই থাকলো, বাকি সবগুলো 0। তার মানে সবগুলো 0 মানে হচ্ছে 0। সুতরাং আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে হচ্ছে 192.168.1.0, ঠিক আছে। এরপর আসেন ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে?
আমাদের নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ, হোস্ট পোর্শন অল অন। তাহলে এখানে 1 2 3 4টা অন দিলাম এবং এখানে অ্যাজ ইট ইজ থাকবে, তার মানে 4টা জিরোই থাকবে, এরপরে যা আছে তাই। ঠিক আছে, তো এটার মান কত? এটার মান হচ্ছে 192.168.1 ডট, এই যে শেষের যে 4টা ওয়ান, এই 4টা ওয়ান মানে কি 1248, তাই না? তাহলে 842 অন, আর স্যার 12 13 14, তাহলে এখানে অন ডট 15, এটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন এই যে ভ্যালিড হোস্ট রেঞ্জ যেটা হবে সেটা হবে হচ্ছে আপনার কত থেকে কত, দেখুন ভ্যালিড হোস্ট রেঞ্জ হবে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আইপি থেকে শুরু করে, অর্থাৎ ভ্যালিড হোস্ট রেঞ্জ, VALID ভ্যালিড হোস্ট রেঞ্জ, হোস্ট রেঞ্জ ইকুয়াল টু হবে হচ্ছে কত 192.168.0.1 থেকে 192.168.0.14, অর্থাৎ ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের থেকে নেটওয়ার্ক অ্যাড্রেসের পর থেকে এই যে ভেতরের রেঞ্জটা, এই রেঞ্জটা হচ্ছে ভ্যালিড হোস্ট রেঞ্জ। আমরা যেখানে যে দুইটা বিয়োগ করি কিসের জন্য, একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। তো আশা করি এই কোশ্চেনটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এটা আমাদের যেহেতু চ্যানেলে আরো অনেক আছে, আপনারা এইটুকুতে যারা বুঝতে পারেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে নেটওয়ার্কিং নামে যে প্লে লিস্টটা আছে, প্লে লিস্টের জাস্ট 8টা থেকে 10টা ভিডিও আপনারা দেখুন, ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন আমরা নেক্সট কোশ্চেনটি সলিউশন করার চেষ্টা করি। নেক্সট কোশ্চেনটি আসছিল হচ্ছে ডাটা স্ট্রাকচার থেকে। ডাটা স্ট্রাকচার থেকে কোশ্চেনটা ছিল হচ্ছে এমন যে কনসিডার দ্য টু গিভেন অ্যারেস অ্যাজ প্রি নামে একটা অ্যারে দেয়া আছে এবং পোস্ট নামে একটা অ্যারে দেয়া আছে, ড্র এ বাইনারি ট্রি ফ্রম অ্যাবভ অ্যারে। অর্থাৎ আমরা এরকম কিন্তু প্রশ্নগুলো অনেক সলভ করেছি, অর্থাৎ একটা প্রি অর্ডার দেয়া আছে এবং একটা ইন অর্ডার দেয়া আছে। এই প্রি অর্ডার এবং ইন অর্ডার থেকে আমরা ট্রি কনস্ট্রাক্ট করব, এটা কিন্তু অনেক করছি। অথবা একটা পোস্ট অর্ডার দেয়া আছে এবং একটা ইন অর্ডার দেয়া আছে, তো এখান থেকে আমরা কিন্তু করতে পারছি। বাট এই জায়গায় কিন্তু একটু ক্রিটিক্যাল করে রাখছে, অর্থাৎ প্রি অর্ডার দিয়ে রাখছে এবং পোস্ট অর্ডার দিয়ে রাখছে, এটা কিন্তু অনেক থিঙ্কিং করে আপনাকে ড্র করতে হবে। ঠিক আছে, তো দেখুন জটিল না, আমরা বোঝার চেষ্টা করি, বুঝলে অনেক সহজ হবে। তো সেটা কিভাবে, তো আমরা ড্র করব এখন। তার আগে বলে রাখি যে বাইনারি ট্রিটা কি। বাইনারি ট্রিটা হচ্ছে যে বাইনারি ট্রি এমন একটা ট্রি যার কি হবে লিফ নোড থাকবে হচ্ছে দুইটা, মানে ইমিডিয়েট কোন একটা নোডের লিফ নোড থাকবে দুইটা, এবং যদি একটা থাকে তাহলে সেটা বামে থাকবে। এটা হচ্ছে আমাদের বাইনারি ট্রির রুলস। ঠিক আছে, জাস্ট এতটুকুই মনে রাখেন। তো এই ক্ষেত্রে আমরা যখন আমি প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার থেকে আমি একটা ট্রি ড্র করতে যাব, তো আমরা স্বাভাবিকভাবে কি জানি যে প্রি অর্ডারের ক্ষেত্রে রুলস কি। প্রি অর্ডারের ক্ষেত্রে রুলস হচ্ছে রুট প্রথমে আসবে, তারপরে হচ্ছে লেফট এন্ড তারপর হচ্ছে রাইট, এটা হচ্ছে আমার প্রি অর্ডার, তাই না? আর পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি হবে লেফট রাইট এন্ড হচ্ছে রুট। তো তাহলে আমি যদি এই দুইটা থেকে যদি ট্রি ড্র করতে যাই, তাহলে পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমার কি হচ্ছে শেষেরটা হবে আমার রুট, অথবা প্রি অর্ডারের ক্ষেত্রে প্রথমটা হবে রুট। এই জন্য আমি কি করলাম রুট পেলাম এবং আমি অনকে রুট বানালাম। ঠিক আছে, এখন আসেন ওয়ানের বামে কি যাবে ডানে কি যাবে। তো এই শুধু যখন আপনার প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার দেয়া থাকবে তখন আপনারা চিন্তা করবেন পোস্ট অর্ডার থেকে। তো পোস্ট অর্ডার আমি এই অনের ঠিক বামেরটা কি দেখব, বামের যে থ্রি, এই থ্রিটা আসলে অনের বামে যাবে নাকি ডানে যাবে, তো এটা আমি কিভাবে বের করব। তো এখানে দেখুন আমরা এই যে পোস্ট অর্ডার যে দেয়া আছে, তো এখানে পোস্ট অর্ডার কি সূত্র দেখে আসলাম যে রুটের ঠিক আগে যেটা থাকে সেটা হচ্ছে রাইট। তাহলে এখানে ওয়ান যেহেতু আছে তাহলে এই অনের পরে যে থ্রি, এখানে যে থ্রি আছে থ্রিটা অবশ্যই অনের ডানে যাবে, তাই না? অনের ডানে যাবে। আচ্ছা, এরপরে সেভেন দেখেন, এই সেভেনটা কিভাবে থাকবে। সেভেন দেখেন আমি যদি সেভেন চিন্তা করি যে কি যে অনের কোন পাশে যাবে, তো এইখানে দেখেন যে প্রি অর্ডারের ক্ষেত্রে ওয়ান আছে শুরুতে এবং সব শেষে আছে সেভেন। সব শেষে যদি সেভেন থাকে তাহলে প্রি অর্ডারের ক্ষেত্রে সব শেষে কি থাকে দেখুন এখানে রাইট, তাই না? সব শেষে রাইট আছে। সো এই একের ডানে যাবে হচ্ছে 7, তাহলে একের ডানে থাকলো হচ্ছে 7। এরপরে আমি কি দেখবো, এরপরে আমি দেখবো হচ্ছে 6 দেখবো যে এখানে পোস্ট অর্ডারের ক্ষেত্রে যে 6 আছে, এই 6 আসলে একের ডানে যাবে নাকি বামে যাবে। তো আমি ধরে নিলাম পোস্ট অর্ডারের ক্ষেত্রে দেখতেছি যে কি যেহেতু ইমিডিয়েট আমার রুট গেল, তো আমি 6 ধরে নিলাম ডানে যাচ্ছে। এখন ডানে যাচ্ছে না এটা আমি প্রমাণ করবো কি কই থেকে, এই যে প্রি অর্ডারের ক্ষেত্রে যে 6টা আছে এই 6টা কি হচ্ছে জাস্ট 7-এর হচ্ছে আগে।
তো এখন যেহেতু প্রি অর্ডারে দেখলাম কি এই যে প্রি অর্ডারে আমার রাইট থাকতেছে সব শেষে, তার মানে যেহেতু আমার এখানে 1 হচ্ছে আমার রুট, তো 1 এর অনেক পরে 6, তো এটা অবশ্যই কি হবে আমার ডানে যাবে। তাহলে এখানে আমার 6টাও কি ডানে দিলাম। এরপর আসেন 2। হ্যাঁ, 2 আসলে কি, তো পোস্ট অর্ডার থেকে আমি ধরে নিলাম 2ও রাইটে যাবে। ঠিক আছে, এখন আমি প্রি অর্ডার থেকে প্রুভ করব। তো প্রি অর্ডারে দেখুন 2 কই আছে, ঠিক রুটের পরেরটা। তো কিন্তু আমি পোস্ট অর্ডার থেকে ধরে নিয়েছিলাম হচ্ছে ডানে যাবে, কিন্তু প্রি অর্ডারে কি আছে, রুটের পরেরটা কি দেখুন তো, রুটের পরেরটা আছে লেফট, তাহলে অবশ্যই 2 কি হবে বামে যাবে। ঠিক আছে, একইভাবে যদি 5 চিন্তা করি, 5 কই আছে দেখেন, এখানে আমি 5 ধরে নিলাম হচ্ছে রুট যে 1 আছে 1 এর হচ্ছে ডানে যাবে। তো এই জায়গায় এসে দেখুন যে এই যে প্রি অর্ডার যে আছে, প্রি অর্ডারের ক্ষেত্রে এখানে 5 কত আছে, 5 দেখুন এই যে অনেক শেষের দিকে আছে না, আমার প্রি অর্ডারের ক্ষেত্রে শেষে কি দিচ্ছে, রাইট আছে, রাইট। এই জন্য আমার এখানে কি হবে, এই যে 5টা যে আছে এই 5টা আমার কই যাবে, আমি এখানে ধরে নিয়েছি কি রাইটে ধরে নিয়েছি, তাই না, এই 3টা ধরে নিয়েছি আমি হচ্ছে রাইটে। তাহলে এই 3টা যদি আমার রাইটে যায়, এই যে এই 3টা 3 6 এবং 7, এই 3টা যদি আমার রাইটে যায়, এই 3টা যদি আমার রাইটে যায় তাহলে 5 কই যাবে, ঠিক রাইটের আগে লেফট, তাহলে রাইটের আগে ঠিক হচ্ছে লেফট, তাই না। তাহলে এই জন্য আমার কি হচ্ছে এখানে 5টা যে আছে 5 আমার হচ্ছে লেফটে যাবে। একইভাবে 4 কই যাবে, 4 যেহেতু ঠিক 2 এর পরে আছে, 2 এর পরে বলতে কি রুটের পরে, রুটের পরে আমার পিরিয়ডের কি আছে লেফট আছে, এই জন্য এখানে আমার 4ও আসবে। এরপরে 9, 9 এখানে কই আছে, যেহেতু আমি 5 লেফট আছে আমার 9 অবশ্যই লেফটে থাকবে, এখানে 9 থাকলো। এরপরে 8, ঠিক একইভাবে আমার 8টা কি হয়েছে, 8 আমার লেফটে থাকবে। তাহলে ধরে নিলাম আমি এই যে এইটা আমাদের হচ্ছে ট্রি। ঠিক আছে, এখন এখান থেকে আসেন যে এই 3টা যদি আমি চিন্তা করি, এই 3টার মধ্যে কোনটা রুট হবে, 3 7 এবং হচ্ছে 6। তাহলে যদি আমি পোস্ট অর্ডার চিন্তা করি, এই 3টার মধ্যে সব শেষে যেটা আছে সেটাই হচ্ছে রুট। তাহলে এখানে সব শেষে কোনটা আছে দেখুন তো, এখানে সব শেষে আছে হচ্ছে 3, তাহলে আমি 3 এখানে রুট বানাইলাম। ঠিক আছে, এখানে হচ্ছে 3 রুট। আচ্ছা, এরপর এখন 3 এর নিচে 6 আর 7, এটা 6 এখন বামে যাবে নাকি ডানে যাবে, দেখুন 3 এর কি আছে, জাস্ট ইমিডিয়েট আগে আছে 7, তাই না, এটা যেহেতু পোস্ট অর্ডার, পোস্ট অর্ডার রুটের ইমিডিয়েট আগে কি আছে রাইট, তাহলে 7 যাবে হচ্ছে রাইটে। ঠিক আছে, এবং 6 কি যাবে, 6 যাবে হচ্ছে লেফটে। তাহলে যে এখানে আমি 6 লিখলাম। ঠিক আছে, তাহলে আমার এই ডান পাশটা কভার হলো। এরপর আমরা বাম পাশে যাব, বাম পাশে কি দেখবো, বাম পাশে যেহেতু এই কয়েকটা আছে, কটার মধ্যে আমার কি দেখবো রুট কি হবে, তাই না। তাহলে আমি লাস্ট থেকে দেখি আমি কোনটা আগে আছে, এখান থেকে দেখুন এই যে 2 কিন্তু সব শেষে আছে, তাহলে 2 যদি শেষে থাকে তাহলে এখানে 2টাই আমার রুট হবে। কারণ 2 এর পরে 5 যে আছে, 5 আমার কই যাবে, 5 হচ্ছে দেখুন 2 এর বামে যাবে না ডানে যাবে, এখানে 2 যেহেতু রুট, ঠিক পোস্ট অর্ডারের রুটের আগেরটা কি, পোস্ট অর্ডারের রুটের আগেরটা হচ্ছে রাইট, তাহলে 5 যাবে আমার হচ্ছে রাইটে। ঠিক আছে, এরপরে 6, সরি 5 6 না 4 হবে, এই 4 কই আছে দেখুন, 4 ঠিক 5 এর আগে, হ্যাঁ 5 এর আগে যেহেতু 4 আছে, তাহলে এখানে কি আছে দেখুন, এখানে 2 এর হচ্ছে ঠিক ইমিডিয়েট পরেই হচ্ছে 4 আছে। তাহলে যেহেতু এটা প্রি অর্ডার, প্রি অর্ডারের ক্ষেত্রে আমার রুটের পরে কি আছে, রুটের পরে লেফট আছে, তাহলে এখানে আমার 4 যাবে কি লেফটে যাবে। ঠিক আছে, এখন 4 যেহেতু লেফটে গেল, তো 4 তো আমার একটা রুট হলো, তাই না, রুট যদি হয় তাহলে এর 4 এর পরে যেগুলো থাকলো সবগুলো আমার কি হবে 4 এর নিচে যাবে। ঠিক না, যেহেতু প্রি অর্ডার এটা, তো রুট আমি আগে আসলে বাকিগুলো সব লেফটে যাবে, এই জন্য আমি 8 আর 9 আমি 4 এর নিচে আসবে। ঠিক আছে, এখন নিচে যে আসবে 8 এই বামে আসবে নাকি 8 ডানে আসবে, তাহলে সেটা আমি কিভাবে দেখবো, 4 এর ঠিক ইমিডিয়েট পরেই যে এটা আছে এটা 8, তাহলে রুটের ইমিডিয়েট পরে কি আছে, রুটের ইমিডিয়েট পরে পিরিয়ডের ক্ষেত্রে আছে হচ্ছে লেফট, তাহলে 8 যাবে হচ্ছে লেফটে, দেন 9 যাবে হচ্ছে রাইটে। তো ফাইনালি যে ট্রিটা পেলাম আমরা, সেই ট্রিটা হচ্ছে কিন্তু আমাদের এইটা। তো আমার মনে হয় একটু ক্রিটিক্যাল হলো, আপনারা ভিডিওটা একটু টেনে টেনে দেখুন, দেখলে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন আমরা নেক্সট কোশ্চেনটি সলিউশন করার চেষ্টা করি। নেক্সট কোশ্চেন যেটা এসেছিল সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের রুট নির্ণয়ের একটা সি প্রোগ্রাম। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 5 মার্কের ছিল। তো এটা কিন্তু অনেক সহজ, তবে আমি বেসিক ক্লিয়ার করে দিচ্ছি। অনেক সময় যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ম্যাথ আসে সেই ম্যাথগুলোর মধ্যে কিন্তু এটা দিয়ে থাকে, সেই জন্য আমি এই টপিকটা বেসিক ক্লিয়ার করার জন্য আমি একটু ডিটেলসই আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যে দ্বিঘাত সমীকরণ জানি, দ্বিঘাত সমীকরণটা আসলে কি, দ্বিঘাত সমীকরণ হচ্ছে এই যে এইটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এখানে x এর সর্বোচ্চ পাওয়ারকে আমরা ঘাত বলি। তো এই সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। a এবং b এগুলো হচ্ছে ভেরিয়েবল এবং সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট টাইপের ভেরিয়েবল, কনস্ট্যান্ট তো না, কনস্ট্যান্ট টাইপের একটা ভেরিয়েবল। হ্যাঁ, তো এখন
এই সমীকরণের ক্ষেত্রে যদি বিটা 0 হয় তাহলে সমীকরণটা হবে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, এবং বি যদি 0 না হয় তাহলে তাকে বলবো আমরা কি মিশ্র দ্বিঘাত সমীকরণ। এটা জেনে রাখি। এখন যেমন এই যে এখানে যে ইকুয়েশনগুলো দেয়া আছে, এখানে ইকুয়েশনগুলোর মধ্যে কি আছে দেখুন তো, এগুলো হচ্ছে বিশুদ্ধ সমীকরণ। কেন বিশুদ্ধ সমীকরণ? এখানে যে বিটা আছে, বিটা কিন্তু 0, অর্থাৎ এক্স কিন্তু নাই এর মধ্যে কিন্তু এক্স স্কোয়ার আছে বাট এক্স নাই। আবার এই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আমার মিশ্র দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো এই সমীকরণের ক্ষেত্রে রুট বলতে বোঝায় হচ্ছে এক্স এর মানটাকে আমরা রুট বলি। তো এই টাইপের আমরা ফর্মুলা আমরা স্টুডেন্ট লাইফে দেখে এসেছি যে এটা বের করে আমরা ঠিক আছে এই সূত্রের মাধ্যমে, এটা অনেক প্রমাণ বড় একটা আছে, আপনারা দেখে নেবেন। তো এখানে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, ঠিক আছে। তো এখানে প্লাস দিয়ে x এর মান একটা বার হবে এবং মাইনাস দিয়ে x এর মান আরেকটা বার হবে। তো মূলত একটা সি প্রোগ্রাম লিখতে বলছে এই x এর মানটা বের করার জন্য। তো জাস্ট এই ফর্মুলাটা আমাদেরকে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে ভাঙবো, অর্থাৎ শর্ট হ্যান্ড রাইটিং এর মাধ্যমে আমরা কিভাবে ভাঙবো এটা আমরা দেখাবো। তো এইখানে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা দেয়া আছে এটাকে আমরা ডিটারমিন্যান্ট বা নিরূপক বা নির্ণায়ক বলি, ঠিক আছে। তো এইটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করব, কেননা এটা হচ্ছে যেহেতু রুটের মধ্যকার ব্যাপার। তো এই রুটের মধ্যে অনেক সময় আমরা এই যে যেমন 0 অথবা -1 এগুলো কিন্তু কিছু কন্ডিশন থাকে, এগুলো আমরা চেক করবো আর কি, ঠিক আছে। তো এই জন্য আমরা এইটা দেখব। আমরা জানি যে স্কোয়াড যে ফাংশনটা আছে, এই স্কোয়াড ফাংশনের আমরা হচ্ছে ভ্যালিডিটি চেক করার জন্য আমরা কি করি, এর ভেতরকার ভ্যালুটাকে আমরা দেখি যেটা কি 0 নাকি 0 চেয়ে ছোট। তো যেহেতু এই ডিটারমিনেন্ট আমরা পেলাম, এই ডিটারমিনেন্ট আমরা আগে চেক করে নেব। তো এর উপরে ডিপেন্ড করে আমাদের কি এক্স এর মানটা পাবো, যে এই দুইটা মানের যোগফল ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস বি ভাগ এ, ঠিক আছে, এবং এই দুইটা মানের গুণফল ইকুয়াল টু সি ভাগ এ। তো এটা একটা সূত্র আপনারা জেনে রাখতে পারেন। অনেক সময় এরকম দুইটা ইকুয়েশন দিয়ে বলতে পারে যে হচ্ছে বা রুটের বা হচ্ছে এই দুটো বীজের গুণফল কত, তখন আমরা সি এবং সির মানকে এ দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা চলুন প্রবলেমটা সলভ করি। তো প্রথমে আমরা সির যে হেডার ফাইলটা সেটা লিখলাম, এখানে ম্যাথ ডট এস লিখলাম, কেন আমাদেরকে এই যে রুটের জন্য স্কোয়াড ফাংশনে কাজ করতে হবে, যে আমি ম্যাথ ডট এস নিলাম। এখানে মেইন ফাংশন শুরু হলো, আমি এখানে জাস্ট হচ্ছে ডাবল ডাটা টাইপ দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। ডিটারমিনেন্ট আমি একটা ভেরিয়েবল নিয়েছি এবং √1 এবং √2, অর্থাৎ এক্স এর যে দুইটা মান হবে, একটাকে √1 এবং একটাকে √2 ধরলাম। তো এরপরে যেটা হচ্ছে যে আমি এই যে ভেরিয়েবল গুলো আছে, ভেরিয়েবল গুলোকে আমি ইনপুট নেব, এই জন্য আমি একটা মেসেজ দিলাম, মেসেজের পরে সে টাইপ করবে, টাইপ করলো। এখন আমি ডিটারমিনেন্টটা বের করব। ডিটারমিনেন্টের সূত্র কি দেখাচ্ছি আমি, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা শর্ট হ্যান্ড রাইটিং হচ্ছে, বি স্কোয়ারকে আমরা তো লিখতে পারি না, আমরা বি ইন্টু বি লিখবো এবং মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি লিখলাম। তাহলে ডিটারমিনেন্টটা পেলাম, এই যে কারণ এই ডিটারমিনেন্ট ভেরিয়েবলের মধ্যে থাকলো এটা। এখন আমি চেক করব যদি ডিটারমিনেন্টটা 0-র চেয়ে বড় হয়, 0-র চেয়ে বড় হলে কি হবে, রুট আর রিয়েল, এটা কিন্তু আমরা ম্যাথের মাধ্যমে কিন্তু সলভ করতে পারি, এগুলো কিন্তু ম্যাথ আসে পরীক্ষা অনেক ক্ষেত্রে। তো যদি 0-র চেয়ে বড় হয় তাহলে কিন্তু কেবল আমরা রুটটা বের করতে পারবো, আদারওয়াইজ হচ্ছে ওই যে কমপ্লেক্স টাইপের যে ইকুয়েশন গুলো আসবে সেগুলো আসবে। তো যেহেতু 0-র চেয়ে বড় তাহলে কি হবে, √1 ইকুয়াল টু কি হবে, আমি এই যে যেটা বললাম এখানে একটা প্লাস দিয়ে হবে একটা মাইনাস দিয়ে হবে। তো এই যেখানে একটা প্লাস দিয়ে আর এখানে স্কোয়াড লিখলাম, এই যে এই রুটের জন্য স্কোয়াড লিখলাম, তারপর এখানে ডিটারমিনেন্ট দিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই এই যে 2a, 2 ইনটু a। ঠিক একই ভাবে আমরা এই যে এটাও শেষ করলাম, দুইটা এক্স এর মান বের করলাম। এরপরে আমরা কিভাবে রুটকে প্রিন্ট দিয়ে দিলে হয়ে গেল। যদি ডিটারমিনেন্ট 0 হয় তাহলে রুটস আর রিয়েল এন্ড ইকুয়াল। তো এগুলো কিন্তু কন্ডিশন পরীক্ষা আসে যে দুইটা একটা দ্বিঘাত সমীকরণে রুট কখন রিয়েল ইকুয়াল হয়, যখন ডিটারমিনেন্ট 0। তাহলে 0 হলে কি হবে, রিয়েল ইকুয়াল হলে সূত্র কি হবে, মাইনাস বি ডিভাইড বাই 2 ইনটু a। তো মাইনাস বি কে 2a দ্বারা ভাগ করলে আমরা যে রুটটা পাবো এবং এটাই হবে দুইটা রুট। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে পেয়ে যাব। ঠিক একইভাবে যদি ডিটারমিনেন্টটা নেগেটিভ হয়, অর্থাৎ সমানও না বড় না, তাহলে তো নেগেটিভ। তো নেগেটিভ সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা ইফ লিখলাম না বা ইলস ইফ লিখলাম না, হ্যাঁ, সরাসরি ইলস, যেহেতু দুইটা কন্ডিশন হয় না তাহলে অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। নেগেটিভ হলে তখন আবার কি হবে, রিয়েল পার্ট একটা হবে, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট হবে। রিয়েল পার্ট ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই 2 ইনটু a এবং ইমাজিনারি পার্ট হচ্ছে স্কোয়াড ডিটারমিনেন্টের নেগেটিভ ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু a। তো এই হচ্ছে আপনার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট পিন দেয় এখানে। তো এই হচ্ছে আসলে একটা প্রোগ্রাম। এটা কিন্তু অনেক সিম্পল, যদি আপনারা শুধু এই ইকুয়েশনগুলো জানতেন তাহলে কিন্তু পেরে যেতেন। তো আমরা নেক্সট কোশ্চেনটা সলিউশন করার চেষ্টা করব। সো চলুন নেক্সট কোশ্চেন দেখে আসি। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম একটা ইকুয়েশন দেয়া আছে, বুলিয়ান ফাংশনটাকে সলভ করতে হবে। তো এখানে কয়েকটা ভেরিয়েবল দেয়া আছে, 4টা ভেরিয়েবল দেয়া আছে। আমরা 4টা ভেরিয়েবলের যে ঘর সেটা জানি এরকম হয়, অর্থাৎ 1 2 3 4 হয় এবং 1 2 3 4 হয়, এরকম 4টা হয়ে থাকে। 4 ভেরিয়েবলের জন্য কিভাবে লিখবো, এরকম করে 4টা ভাগ করব, এভাবে 4টা ভাগ করব। যেহেতু ভেরিয়েবল তারা দিয়ে রাখছে, একটা হচ্ছে a b,
একটা হচ্ছে সিডি। তো বেসিক্যালি এখানে আমরা মনে রাখতে পারি এইভাবে যে কারণ ম্যাপ, এটা তো আসলে রুলস আর কি। এদিকে 0001, এখানে 10 না হয়ে এখানে 11 থাকে, ঠিক আছে, এবং 10। ঠিক একইভাবে এদিকে একটু চেঞ্জ, এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করি, অর্থাৎ এক্সারসাইজ না করলে এই জিনিসটা কিন্তু ভুলে যায় যে এটা আমরা এখানে লিখি। তো এটা হচ্ছে আমাদের শখ। এখন আমরা এই ভ্যালুগুলো বসাবো। তো এখানে প্রথমে 1 বসাবো আমরা। 1 মানে কি? 1 মানে হচ্ছে 0001, অর্থাৎ এ বি সি এন্ড ডি। তাহলে 00 ঘরে গিয়ে এরপরে 01-এ যাবো। 01 কাছে এখানে আসবে, এই জন্য আমি এই যে এখানে 1 দেবো, ঠিক আছে। একইভাবে 3 মানে কি? 01013, তাহলে আমি 01 ঘরে যাব, এই রোতে খুঁজবো কই আছে, আবার 01-এ, তাহলে এই যে এখানে দিলাম। এরপর 5 কত হবে? 0, সরি এটাই তো 5 গেল, হ্যাঁ এটা 5 গেল। এবং 3 হচ্ছে 00113, 3 এটা, তাহলে 00 ঘরে গিয়ে 3 হচ্ছে এই যে এটা হলো 3, হ্যাঁ। এরপরে 9টা কিভাবে হবে? 9টা হবে হচ্ছে 801, এটা হচ্ছে 9, তাহলে 910 ঘরে যেতে হবে। 10 ঘর হচ্ছে এইটা, 10-তে গিয়ে 01, এই যে এটা 9। 11 কিভাবে হবে? 8 0 10 11, এটা হচ্ছে 11, তাহলে এটা কি যাবে এই দিক থেকে এসে এই যে এখানে এটা হবে এটা, ঠিক আছে। এরপরে 12 কিভাবে হবে? এটা হচ্ছে 12, তাহলে এই ডাবল ওয়ানের ঘরে গিয়ে 00, তাহলে যে এখানে আসবে। এরপরে 13 কিভাবে হবে? 13 হচ্ছে 8 4 12 13, ডাবল ওয়ান ঘরের 01-এ, এই যে এখানে। তো ওয়ানগুলো বসানোর পর এখন আমরা দেখবো কি গ্রুপ করব। তো আমরা প্রথমে দেখবো যে 8টা করে গ্রুপ করা যায় কিনা। তো এখানে 8টা করে গ্রুপ করার অপশন নাই। তারপরে দেখবো আমরা 4টা করে গ্রুপ করা যায় কিনা। 4টা করে, এটা কিন্তু আমরা কি হয়, লম্বা দিকে হতে পারে, এদিকে হতে পারে, পাশাপাশি হইতে পারে, অথবা এই 4 কর্নারে 4টা হইতে পারে। তো যেহেতু এখানে এই 4টা দেওয়া আছে, এই 4টা মিলে আমি একটা গ্রুপ করলাম। তো এই গ্রুপের মধ্যে আমি হচ্ছে এইগুলো নেই, ইকুয়েশন গুলো নিই, অর্থাৎ বুলিয়ান এক্সপ্রেশন মাধ্যমে যে আমরা সলভ করলাম, করে সেই ইকুয়েশনটা কি হবে, আলটিমেটলি ইকুয়েশনটা হবে হচ্ছে এ বি সি ডি ইকুয়াল টু, এদিকে যদি কমন হয় তাহলে পাচ্ছি, দেখুন তো এই যে এইটা পাচ্ছি, মানে এদিকে কমন মানে পুরোটার জন্য শুধু সিডি কমন হবে, ঠিক না। সিডিতে কি কমন আছে? 01, তার মানে এ আর বি কিন্তু আসবে না এখানে, এখানে সি হচ্ছে বার হবে আর ডি হচ্ছে 1 হবে, প্লাস। এরপর আমরা কি করব? এই যে এটাকে একটা গ্রুপ করব, এটা তো কারোর সাথে নিতে হবে, তো এই পাশেটার সাথে নিলাম, গ্রুপ করলাম। গ্রুপ করবো, এখানে কমন কি? এই যে এই রোতে আছে কমন, দুটাই এই রোতে কমন, তাহলে এ বি লিখলাম, দুটাই বার, ঠিক আছে, দুটাই বার। এবং এই দুটোর মধ্যে কমন কি? দুটোর মধ্যে কমন হচ্ছে ডি কমন, এই যে এখানে 1 এবং শেষে হচ্ছে 1, এই জন্য ডি হচ্ছে শেষের সংখ্যাটা, এই জন্য ডি লিখলাম, এ বার বি বার ডি, প্লাস এই যে এটা আমরা এবার করব, এটা এটা এই দুটোর মধ্যে আমার যদি কমন নেয় তাহলে কি হচ্ছে, এদিকে আমার এ বি, আর এখানে এখানে কমন কি? সি বার, ঠিক আছে, প্লাস। এখন এই যে এটা বাকি আছে, এটা নিলে কি করবো আমি? এদিকে কমন কি? 10, মানে হচ্ছে 1 মানে এ, আর 0 মানে হচ্ছে বি, বির উপরে বার। এবং এদিকে কমন কি? এদিকে কমন হচ্ছে এই যে ডি কমন, কিন্তু এই যে ডি কমন, ঠিক আছে, এখানে যে ডি। তো এটাই হচ্ছে আমাদের সলিউশন। তো আমরা নেক্সট কোশ্চেন চলুন সলিউশন করার চেষ্টা করি। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে যে কনভার্ট ডেসিমাল নাম্বার টু অক্টাল এবং ডেসিমাল নাম্বার টু হেক্সাডেসিমাল। তো এটা আমরা কিভাবে করব? তো এই যে ডেসিমাল নাম্বার আছে 456, এটাকে আমি অক্টাল করার জন্য আমাদেরকে কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু অক্টালের বেস হচ্ছে 8। তো অক্টালের বেস 8 হলে 8 দিয়ে ভাগ করবো, 8 দিয়ে ভাগ করলে আমার ভাগফল হচ্ছে 57 এবং রিমাইন্ডার হয়ে হচ্ছে 0। এরপর আমি 57কে আবার 8 দিয়ে ভাগ করব, ভাগফল হচ্ছে 7, রিমাইন্ডার হয়েছে 1। এবার 7কে আবার ভাগ করবো 8 দিয়ে, যেহেতু 7-এর মধ্যে জানা, এই জন্য ভাগফল আমার 0 এবং রিমাইন্ডার হচ্ছে 7। এটা আমরা যদি বটম টু টপ দিকে যদি আমি অ্যারো করি, তাহলে এখানে এদিক থেকে লিখবো 7 1 and 0, এটা হচ্ছে আমাদের অক্টাল মান। ঠিক একইভাবে আমি এই 3000 ডেসিমালকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে 3000কে হেক্সাডেসিমালের বেস দিয়ে ভাগ করব। তো এখানে কিন্তু পরীক্ষণের সময় অক্টাল না থেকে কিন্তু হইতে পারে যে 13 বেস, 7 বেস, এই টাইপের কনভার্সন করুন। তাহলে এখানে আমি 7 দিয়ে ভাগ করতাম, এখানে যদি 13 বেস বলতো তাহলে 13 দিয়ে ভাগ করতাম। তাহলে যদি এখানে হেক্স বলছে তাহলে হেক্সের বেস আমার হচ্ছে 16, তাহলে 3000কে 16 দিয়ে ভাগ করলে 187 বার যায়, এটা হচ্ছে আমার ভাগফল এবং ভাগশেষ হয়েছে 8। ঠিক আছে, 8 হেক্সাডেসিমালে 8ই থাকে, এই জন্য আমি 8 রাখলাম এখানে। এরপরে 187কে আবার কি করলাম? 16 দিয়ে ভাগ করলাম, ভাগ করে কি দেখতেছি? ভাগফল আসতেছে 11 এবং রিমাইন্ডার হচ্ছে 11। তো 11 আমার হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন হচ্ছে বি। এরপরে আবার এই যে 11 যেটা পাইলাম, আমি 11কে আবার 16 দিয়ে ভাগ করব,
16 ভাগ করলে কি হয়, ভাগফল হয় 0 এবং রিমাইন্ডার থাকে 11 এবং 11কে আমার হেক্সাডেসিমাল কত বি লিখি, এই জন্য আমি এখানে বি লিখলাম। এরপর আমি যদি বটম টু টপ চিন্তা করি তাহলে কি হচ্ছে এই বি, দেন এই বি এন্ড দেন হচ্ছে 8, তাহলে এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। তো এইভাবে আমরা কিন্তু সলভ করতে পারি। সো আমরা এবার নেক্সট কোশ্চেনটা দেখব। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, তো এখানে দেখুন এডিসির একটা ভোল্টেজ দেয়া আছে, রেফারেন্স ভোল্টেজ দেয়া আছে এবং মিনিমাম অ্যানালগ ভোল্টেজ যদি এত হয় তাহলে বাইনারি আউটপুটে কনভার্ট করতে বলছে। যে এটা ক্যালকুলেশন করার একটা সূত্র আছে যে ডিজিটাল আউটপুট ইকুয়াল টু অ্যানালগ ইনপুট ইনটু 2 টু দি পাওয়ার নাম্বার অফ বিটস ডিভাইড বাই রেফারেন্স ভোল্টেজ। এখানে অ্যানালগ ইনপুট যেটা আছে 1.7, এই যে এটা হচ্ছে অ্যানালগ ইনপুট, এটাকে আমি 1.7 যেহেতু পেলাম আমি এখানে লিখলাম গিভেন ডাটার মধ্যে। এবার রেফারেন্স ভোল্টেজ কি, রেফারেন্স ভোল্টেজ হচ্ছে আমার এই যে এখানে যে ভোল্টেজটা দেয়া থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। তো রেফারেন্স ভোল্টেজ হচ্ছে 2.56, দেন হচ্ছে নাম্বার অফ বিট হচ্ছে 8, এখানে 8 লিখলাম। এখন এই যে মানটা আমরা বসানোর পরে কি করলাম, এই যে এটা ডিজিটাল আউটপুট, বাট এটা কিন্তু আমার হচ্ছে এইভাবে দেয়া যাবে না, যেহেতু এটা একটা ডেসিমাল মান, এটাকে আমরা বাইনারিতে কত বিট লাগবে সেটাকে আপনাকে দেখাতে হবে। দেখুন যে যেহেতু এইটার ফ্র্যাকশন নেওয়া যাবে না, এই জন্য আমরা কি করব, অনেক সময় আমরা জানি যে এখানে কিন্তু 169.8, তার মানে কিন্তু 170 হয়ে যায়, কিন্তু এটা আমরা করবো না। কেননা আমরা চিন্তা করবো যে সিগন্যালটা লস হবে, অর্থাৎ আমরা লসকে ধরে নিয়েই আমরা সিগন্যালটা পাঠাবো, অ্যাকুরেট সিগন্যাল পাঠাবো। এই জন্য আমরা 169কে 169 কাউন্ট করবো এবং 169 বাইনারি হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে, দেখুন যে এলআরইউ অ্যালগরিদম যে আমরা পড়ে এসেছি, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এলআরইউ বলেন, অপটিমাল বলেন অথবা ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম বলেন, সবগুলো এক্সাম্পল দেওয়া আছে, ইভেন এটাও দেওয়া আছে কিন্তু তারপরেও আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার এক্সাম্পল কিভাবে কাজ করে, যেহেতু এলআরইউ মানে কি, লেস্ট লেস্ট LEAST লিস্ট রিসেন্ট রিসেন্ট ইউজ। তো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখুন এটা মূলত যে ফাংশনালিটিস, এটা আপনার হচ্ছে থিওরিটিক্যাল পার্টটা আপনারা পড়ে আসবেন আমাদের চ্যানেল থেকে। এখন আমি এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করতে সেটা দেখে আসছি। তো আমরা এখানে স্লট কয়টা দেয়া আছে, স্লট দেয়া আছে হচ্ছে আপনার, দেখুন এখানে 3টা দেয়া আছে স্লট, এই জন্য আমি ফ্রেম নিলাম কয়টা, 1 2 3। এরপরে আমরা কি করব, রিকোয়েস্ট এদিক থেকে আমরা লেফট টু রাইট আমরা স্ক্যান করব। প্রথমে আসলে 4, তো 4 যেহেতু আমার এর মধ্যে নাই, তাই না, তো এর মধ্যে বলতে কি, এটা হচ্ছে মেইন মেমোরিতে আমার 4 নাই। তো এখানে আমার কি করলো যে এখানে মিস লেখাটা আসবে, যেটা আমি পাবো না সেটা মিস লেখা আসবে। এরপরে আবার কি আসছে পরেরটা, 7 যেহেতু নাই তাহলে দ্বিতীয়বারে 7ও মিস, এই জন্য আমি এখানে 7 লিখলাম। এরপরে কি আছে দেখুন 6টা কি, 6ও কিন্তু আমার এর মধ্যে নাই, তাহলে এটাও মিস এবং আমি এখানে 6 লিখলাম। এখন আমার এই যে 3টা যে ফ্রেম আছে, 3টা ফ্রেম কিন্তু ফিল আপ। এরপরে আবার সে রিড করতেছে হচ্ছে 1, তো যেহেতু আমার ফ্রেমটা ফিল আপ হয়ে গেছে তাহলে যে কোনো একটা নাম্বারটা আমরা রিপ্লেস করতে হবে। রিপ্লেস করব কাকে, রিপ্লেস করব হচ্ছে যে সবচেয়ে লেস্ট রিসেন্ট, মানে কি রিসেন্ট মানে তো সাম্প্রতিক, লেস্ট রিসেন্ট মানে কম সাম্প্রতিক, মানে অনেক আগে যেটা ব্যবহার হয়েছে সেটাকে আমি রিপ্লেস করব। তাহলে অনেক আগে ব্যবহার হয়েছে কোনটা, এই 3টার মধ্যে অনেক আগে ব্যবহার হয়েছে হচ্ছে মানে শুরুতে যদি 4 ছিল, এই 4-এর মাধ্যমে আমি 1কে রিপ্লেস করব। তো এটা আমি 1 বসালাম। এরপর আছে 7, তো 7 দেখুন এর মধ্যে কিন্তু এখানে আছে, তার মানে এটাকে হিট হবে এবং এটা আমার রিপ্লেস হবে না। এরপর আছে 6ও কিন্তু আমার এর মধ্যে আছে, সো আমার কি এটাও হিট হলো। হ্যাঁ, এরপরে 1 আছে, 1 কি আছে, 1 আমার কিন্তু এর মধ্যে আছে, সো এখানেও হিট হলো। এরপরে 2 আসছে, 2 যেহেতু আসছে তাহলে কি হচ্ছে 2 এর মধ্যে কিন্তু আমার নাই এবং এখানে মিস লিখলাম। এখন 2 রিপ্লেস করব কার মাধ্যমে, 2 হচ্ছে লাস্ট ব্যবহার হয়েছে কার সাথে, তো আমি এদিকে দেখবো যে আমার স্ক্যান হয়েছে লাস্ট কোনটা, 1 এর আগে 2 6 হয়েছে এবং সবশেষে 7 হয়েছে, তাহলে 7 এর সাথে আমার 2, অর্থাৎ স্ক্যান সব আগে যে হয়েছে তার সঙ্গে আমি রিপ্লেস করবো। এই জন্য এখানে যেহেতু 7 সবার আগে এই 3টার মধ্যে স্ক্যান হয়েছে, এই জন্য আমি 7 এর সাথে রিপ্লেস করবো। এই জন্য এই যে 7 এর ঘরে আমি 2কে রিপ্লেস করে দিলাম। এরপরে আবার 7 আসলো, এখন যেহেতু রিপ্লেস করবো 2 হয়েছে আর এর মধ্যে আর 7 নাই, তার মানে এটা মিস। আর 7 রিপ্লেস করবো কার সাথে, লাস্ট যেটা ইউজ হয়েছে, লাস্ট ইউজ হয়েছে কই 2 1 6 6 ইউজ হয়েছে লাস্ট, 6 এর সাথে রিপ্লেস হবে, এখানে 6 থেকে 7টা রিপ্লেস হলো। এরপরে আমরা কি করবো, আবার 2 স্ক্যান করলাম, 2 স্ক্যান করে দেখতেছি 2 এর মধ্যে আছে, তাহলে এটা একটা হিট। সো পেজ ফল্ট সংখ্যাটা হবে হচ্ছে নাম্বার অফ মিস সংখ্যাটা, তাহলে 1 2 3 4 5 এন্ড 6, তাহলে মিস বা পেজ ফল্ট হচ্ছে আমার 6। তো এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা শুধু এইটা না, আমাদের ইউটিউব চ্যানেল থেকে এলআরইউ, অপটিমাল এবং ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমগুলো অবশ্যই দেখবেন, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু বারবার পরীক্ষায় রিপিট হয়। তো
তো চলুন আমরা নেক্সট কোশ্চেনটি দেখার চেষ্টা করি। নেক্সট কোশ্চেন হচ্ছে একটা জয়েন দিয়েছিল, অর্থাৎ ডেটাবেস থেকে আমরা জয়েনগুলো পড়েছি, এই জয়েনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম দুইটা টেবিল দেয়া আছে, দুইটা টেবিল বলতে আমরা এক্সাক্ট এই টেবিলটাই দেয়া ছিল আসলে। একটা টেবিলের প্রোডাক্ট নেম অ্যাট্রিবিউট এবং প্রাইস, এবং একটা টেবিল হচ্ছে প্রোডাক্ট নেম এবং কোয়ান্টিটি অ্যাট্রিবিউট, ঠিক আছে। এদের মধ্যে কমন যে প্রাইমারি কি সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম। তাহলে এই দুইটা টেবিলের মধ্যে আমাদের জয়েন করতে হবে। যদি আমি ইনার জয়েন করি কয়টা রো পাবো, লেফট আউটার জয়েন করলে কয়টা রো পাবো, এবং রাইট আউটার জয়েন করলে কয়টা রো পাবো, এবং ফুল আউটার জয়েন করলে কয়টা রো পাবো, এইটাই শুধু লিখতে বলছে। তো এত কিছু লেখার দরকার নাই, শুধুমাত্র কয়টা রো পাবেন এটা আপনাদেরকে বললে হবে। জাস্ট আমি হচ্ছে এখানে আপনাদেরকে ডিটেইলস বোঝানোর জন্য আমি টেবিলগুলো নিয়ে আসছি এবং এসকিউএল সহ নিয়ে আসছি। তো আমরা জানি যে ইনার জয়েন্ট যদি আমি কোথায়, ইনার জয়েন্ট মানে হচ্ছে এখানে ভেন ডায়াগ্রাম দেখে কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে যে দুইটা টেবিলের মধ্যে কমন যে রো গুলো সেগুলো হচ্ছে আমার ইনার জয়েন্টে আউটপুট পাবো। তাহলে এখানে কমন কি কি দেখুন, এই টেবিলে আমার টমেটো এখানে কিন্তু আছে, দেখুন আছে। এরপরে পটেটো এখানে আছে, ক্যারট কিন্তু এখানে আছে, বাট অনিয়ন কিন্তু এর মধ্যে নাই। তারপরে স্পাইনিশটা এর মধ্যে নাই, ব্রোকলিও কিন্তু এর মধ্যে নাই, এবং বেল পেপারও এর মধ্যে কিন্তু নাই। সো এই তিনটা যেহেতু পেলাম, তাহলে আমার ইনার জয়েন্টের ক্ষেত্রে আমার রোটা রিটার্ন করবো হচ্ছে তিনটা রো, যেটা হচ্ছে টমেটো, প্রাইস এবং কোয়ান্টিটি, পটেটো, প্রাইস, কোয়ান্টিটি, এবং ক্যারট, প্রাইস, কোয়ান্টিটি। তো এইটা হচ্ছে ইনার জয়েন্টের ক্ষেত্রে। তো এখন আমরা লেফট আউটার জয়েন্টের ক্ষেত্রে দেখবো। লেফট আউটার জয়েন্টের ক্ষেত্রে কি ভেন ডায়াগ্রাম দেখি আমরা। ভেন ডায়াগ্রাম তার মানে কি, যে লেফট টেবিল যেটা ফার্স্ট টেবিল পুরোটাই নেবে এবং সেকেন্ড টেবিল থেকে যেটা কমন সেটা নেবে। তাহলে ফার্স্ট টেবিলের পুরোটা কি, পুরোটাই আমি ধরেন লিখে রাখলাম, পুরোটাই লিখে রাখলাম। লিখে রাখার পরে এখন দেখুন যে কমন কি কি আছে। এই যে সেকেন্ড টেবিলে কমন হচ্ছে কি, যে এই তিনটা কমন, এই তিনটার জন্য আমি এই তিনটা কোয়ান্টিটি পাবো, এই জন্য তিনটা কোয়ান্টিটি লিখলাম। এবং এই যে ফাঁকাটার জন্য আমার কি হলো, এই যে এগুলো হচ্ছে ফাঁকা। তো এইভাবে তাহলে আমাদের এখানে রো কাটা হলো 1 2 3 4 5 6 7, এই 7টা হলো রো। তো আমরা একটা জিনিস শর্টকাট মনে রাখবো, যে লেফট জয়েনিং এর ক্ষেত্রে আমার ফার্স্ট যে টেবিলটা থাকবে, ফার্স্ট টেবিলটার ক্ষেত্রে যে আমার যতগুলো রো থাকবে ততগুলো রোই হচ্ছে আমার লেফট আউটার জয়েন্টের ক্ষেত্রে রিটার্ন করবে। আমরা রাইট আউটার জয়েন্ট দেখবো। রাইট আউটার জয়েন্টটা ঠিক সেম। রাইট আউটার জয়েন্ট গুলো হচ্ছে যে আমার ডান টেবিলটা যেগুলোর সাথে মিলবে সেগুলো হচ্ছে আমার এর সঙ্গে থাকবে। অর্থাৎ তো কমন গুলো আমি এই যে লিখলাম, দেখুন এখানে কমন গুলো লিখলাম, এবং রাইট টেবিলে কি আছে, রাইট টেবিলে যে এইগুলো আছে এই সবগুলো লিখলাম। অর্থাৎ যে রাইট আউটার জয়েন্ট এবং লেফট আউটার জয়েন্ট কিন্তু টোটাল রিটার্ন অফ রো সংখ্যা কিন্তু হচ্ছে সেম 7 7। এখন আমরা ফুল আউটার জয়েন্ট যদি দেখি, ফুল আউটার জয়েন্ট হচ্ছে সবগুলোই নিতে হবে এখানে। অর্থাৎ এই যে 7টা হলো, এই 7টার জন্য আমরা কমনের যে ডাটাগুলো পাবো সেটা লিখবো, যেগুলো কমন পাই নাই আমি, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কমন গুলো ছিল, এই যে এখানগুলোতে আমি লিখলাম। এরপরে এখানে এইটার হচ্ছে এই যে এই ঘরটার জন্য আমি এই যেগুলো লিখলাম। দেন হচ্ছে এই পুরোটার জন্য আমি কি করবো, এই পুরোটার জন্য হচ্ছে আমার এই যে বাকি যেগুলো সেগুলো লিখলাম। এবং যেহেতু আমার এই টেবিলে নাই, এই যে টেবিল 1 এর নাই, সো এগুলোর জন্য আমার এখানে ফাঁকা থাকলো। তো আশা করি বুঝতে পারছেন আমি এটা শর্টকাট দেখলাম কি জন্য, এটা কিন্তু আসলে যেহেতু রিটার্ন করতে বলছে রোটা, ঠিক আছে। তো এই রোটা শুধু হিসাব করার জন্য আমি এতটুকু শর্টকাট বললাম। তো আমরা নেক্সট কোশ্চেনটা সলিউশন করার চেষ্টা করি, চলুন। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম একটা কোশ্চেন, থিওরিটিক্যাল টাইপের, যে ইন মেশিন লার্নিং হোয়াট উইল হ্যাপেন্স হোয়েন এ মেশিন ইজ হাইলি ট্রেন্ড আপ অ্যান্ড স্লাইড ট্রেন আপ। অর্থাৎ একটা মেশিন লার্নিং ক্ষেত্রে আমরা জানি যে মেশিনকে লার্ন করাতে হয় বা ট্রেন করাতে হয়। তো ট্রেনটা যদি অনেক বেশি করায় মেশিনকে, অথবা যদি কম করে, তাহলে আসলে কি আউটপুটটা আসে। তো এখানে থিওরিটিক্যাল আসে, আপনারা পড়লে বুঝতে পারবেন। তো আমি শর্টকাট বলি, সেটা হচ্ছে মেশিনকে যদি আমি খুব বেশি ট্রেন করাই তাহলে কিন্তু তার টেস্টিং অ্যাকুরেসিটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। এবং যদি কম ট্রেন করায় তাহলে কি অনেক সময় ভুলভাল রেজাল্ট দিতে পারে। তো এটাই আসলে থিওরিটিক্যাল লেখা আছে, আপনারা একটু ডিটেলস পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমি এটা স্কিপ করে আবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে বলছিল যে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করার জন্য একটা গ্রাফ দেওয়া ছিল। এই গ্রাফে একটা স্টার্টিং নোড দেওয়া ছিল। ধরুন এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফের স্টার্টিং নোড হচ্ছে সি। তো বলছে সি থেকে ই তে যাওয়ার জন্য আমার সবচেয়ে কম যে পাথটা আছে, এই পাথের যে কম ডিস্টেন্স, তাই ডিস্টেন্সটার ভ্যালু কত এটা বের করার জন্য। তো আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের যে অ্যালগরিদম, এগুলো কিন্তু অনেকগুলো আছে। আমরা জানি বিএফএস, ডিএফএস, মাল্টি সোর্স বিএফএস, ডিজিক্রাস্টার অ্যালগরিদম, বেলম্যান ফোর্স, টপোলজিক্যাল শর্ট, অথবা এই স্টার সার্চ অ্যালগরিদম, এগুলো ইউজ করে থাকি। তো এইখানে আমরা কি করলাম, ডিজিক্রাস্টার অ্যালগরিদমটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই জন্য যেহেতু স্টার্টিং নোটটা দেয়া আছে সি, ফিগারটা দেয়া ছিল, তো এখন স্টার্টিং নোট তাদের বলে দিচ্ছে সি এবং এন্ডিং নোট হচ্ছে ই।
তো আমি প্রথমে কি করব, প্রথমে আমরা যেটা করবো অ্যালগরিদমের মাধ্যমে সেটা হচ্ছে যে স্টার্টিং নোডের ভ্যালুটাকে আমি 0 করব এবং বাকি সবগুলো নোডকে আমরা ইনফিনিটি দিয়ে অ্যাসাইন করব। তাহলে আমি স্টার্টিং নোডকে কি করলাম, আমি সি কে 0 দিয়ে ডিস্টেন্স ধরে নিলাম এবং বাকি সবার ডিস্টেন্সকে আমি ইনফিনিটি ধরে নিলাম। এখন সির যে নেইবার গুলো কি কি আছে, সি থেকে এ, সি থেকে বি এন্ড সি থেকে ডি। তো সি নেইবার হচ্ছে এ বি ডি, তাহলে সি থেকে বি ডিস্টেন্স কত, সি থেকে বি ডিস্টেন্স হচ্ছে আমি শুরুতে ধরে নিয়েছিলাম হচ্ছে ইনফিনিটি এবং এখানে দেখতেছি আমি কত, সির হচ্ছে 0 প্লাস 7। তাহলে এখানে 7 বড় নাকি ইনফিনিটি বড়, ইনফিনিটি বড়, সো মিনিমাম ডিস্টেন্সটা কত 7। তাহলে বি কে কি করবো আমি, সি থেকে যদি যাই আমি 7 দ্বারা আমি কি রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। এরপরে সি থেকে ডি ডিস্টেন্স কত, সির হচ্ছে 0 প্লাস ডি হচ্ছে 2, এই হচ্ছে 2 এবং 2 যেহেতু ইনফিনিটি ছোট, সো আমাদের ডি কে কি করবো আমি 2 দিয়ে রিপ্লেস করে দিলাম। একইভাবে সি থেকে এ ডিস্টেন্স কত 1, আমরা এখানে এ কে 1 দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে আমরা কি পেলাম, এ পেলাম 1, সি পেলাম হচ্ছে 0 এবং বি পেলাম 7, সেই সাথে ডি পেলাম 2। এখন এই যে নেইবারের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে এ, ঠিক আছে। তাহলে আমি যেহেতু আমি সি থেকে সব নেইবার যা হয়েছে সি কে আমি ভিজিটেড দেখা দিলাম এবং এ আমি আবার শুরু করব। এখন এ তে শুরু করার ক্ষেত্রে দেখুন এর আবার নেইবার কি কি আছে, এর নেইবার আছে হচ্ছে শুধু বি এবং সি। তো যেহেতু সি ভিজিটেড তাহলে সি কে আমি ইগনোর করব। এবার আমি এ থেকে বি ডিস্টেন্স কত, এর যেহেতু আগে আছে 1 এবং বি তে যাতে আমার বি আছে কত, এই যে বি তে আমার ডিস্টেন্স হচ্ছে 3, তাহলে 3 আর 1 হচ্ছে 4 আর আগে বি ছিল হচ্ছে 7। তাহলে 4 বড় নাকি 7 বড়, 7 বড়। সো আমি বি কে আমি সি থেকে এর ভাই হয়ে গেলে 4 পাচ্ছি, এই জন্য আমি বি কে 4 দিয়ে আমি কি করে দেবো, রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। এখন বি হলো 4, তো এরপরে আমি এ কে ভিজিটেড আমি মার্ক করে দিলাম। এখন এ যেহেতু ভিজিটেড হলো, সি ভিজিটেড হলো, এখন আমি দেখবো কি যে বি ডি এবং ই এর মধ্যে ছোট কোনটা, এর মধ্যে ছোট হচ্ছে ডি। সো আমরা কি করব, ডি কে আবার ধরবো। ডি কে ধরে কি করতেছি আমরা, ডি আমার নেইবার কি কি আছে, সি বি এবং হচ্ছে ই। তো এইদিকে আমার কি কি ভিজিট হয়েছে, এ ভিজিট হয়েছে এবং সি ভিজিট হয়েছে, ঠিক না। এখন আমি ডি যদি ধরি, ডি নেইবারের ক্ষেত্রে আমি সিটা ভিজিটেড, সো আমি সি কে কি করবো, ইগনোর করলাম। এরপর ডি থেকে বি ডিস্টেন্স কত, ডি তে আছে 2 প্লাস 5 ইকুয়াল টু 7 আর বি তে ছিল হচ্ছে কত 4 ছিল। তাহলে 7 যেহেতু 4 এর চেয়ে বড় তাহলে আমি রিপ্লেস করবো না, 4ই থাকবে। এরপর ডি থেকে ইর কত, ডি আছে 2, 7 আর 2 9 এবং ই তে আছে কত, এই যে এখানে 9 হলো এবং ইতে আগে ছিল হচ্ছে ইনফিনিটি। তাহলে 9 এর থেকে ইনফিনিটি কি হচ্ছে ছোট, সো এই জন্য আমি ইকে আমি 9 দিয়ে রিপ্লেস করলাম, ঠিক আছে। এবং ডি কে কি করলাম, ভিজিটেড মার্ক করলাম, তাহলে ডি আমার ভিজিট হয়ে গেল। এরপরে আনভিজিটেড কি কি থাকলো, বি থাকলো এবং ই থাকলো এবং এই দুটোর মধ্যে সবচেয়ে কম আপনার ডিস্টেন্স কোনটা, সেটা হচ্ছে 4, যেটা বি তে আছে। তাহলে আমি বি কে এবার আমি ধরবো। এবার বি কে ধরার পরে বি নেইবার কি কি আছে, বি নেইবার আছে এ সি ডি, এর মধ্যে আমার আনভিজিটেড কোনটা, শুধু ই। যার কারণে আমি বি থেকে ই ডিস্টেন্সটা বের করবো। এই জন্য বি তে আছে কত, বি তে আছে 4 প্লাস হচ্ছে 1, 4 প্লাস এই যে 1 5 এবং ই তে ছিল 9, তাহলে 9 এসে কিন্তু 5টা ছোট, এই জন্য আমি ই কে কি করলাম 5 দিয়ে আমি রিপ্লেস করলাম এবং বি কে আমি ভিজিটেড মার্ক করলাম, ঠিক আছে। এরপরে আমি কি করব, ই তে আসলাম, যেহেতু আনভিজিটেড একটাই আছে এবং ই নেইবার কি, ই নেইবার হচ্ছে বি এবং ডি এবং যেহেতু বি এবং ডি দুটাই ভিজিটেড তাহলে ইউ ভিজিটেড, অর্থাৎ মিনিমাম যে ডিস্টেন্স সেটা হচ্ছে 5, ঠিক আছে। আমরা 5 এ কিভাবে যাব দেখুন, এখানে সি থেকে আলটিমেটলি কিভাবে যাচ্ছি, 1 3 আর 4 4 আর 1 হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিস্টেন্স। তো এইভাবে কিন্তু এই অ্যালগরিদমটা কাজ করে। তো এইভাবে জাস্ট লিখে দিলে কিন্তু এই অ্যান্সারটা হয়ে যেত। এবং এখানে একটা জিনিস আপনারা দেখে রাখুন, সেটা হচ্ছে যে ডিজে কাস্টা অ্যালগরিদম অনেক সময় কমপ্লেক্সিটি আছে। কমপ্লেক্সিটি হচ্ছে যে বি গো ই ইনটু লগ ভি, এখানে ই হচ্ছে নাম্বার অফ এস এবং ভি হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো চলুন আমরা নেক্সট কোশ্চেনটা তাহলে সলিউশন করার চেষ্টা করি। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম একটা টেবিল যেখানে বিভিন্ন টেস্টের নাম ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সফটওয়্যার টেস্টিং যে টপিকটা, এই টপিক থেকে এসেছিল। এগুলো আমি কিন্তু এখানে সাজিয়েই দিয়েছি, অর্থাৎ ইউনিট টেস্টিং কাকে বলে, ইন্টিগ্রেশন টেস্টিং কাকে বলে, পাশে লেখা আছে। বাট পরীক্ষায় কি ছিল, এগুলো মানে উল্টা পাল্টা ছিল আর কি। ধরেন এটা ছিল এখানে, এটা ছিল এখানে, এটাকে আপনাদের এখানে নাম্বারিং করা ছিল। এই পাশে ধরেন হচ্ছে 1 2 3 4, এভাবে এই পাশে ছিল হচ্ছে আপনার এ বি সি এন্ড ডি। আপনাকে এই বাম পাশ থেকে ডান পাশে মিলানোর মতো করে একটা কোশ্চেন ছিল আর কি। তো এইটা এইভাবে লিখতে হবে। তো আপনারা জাস্ট এই ফিগারটা পড়ে রাখেন, এই ফিগারটা পড়ে রাখলে এই টাইপের কোশ্চেনগুলো অন্তত টেস্টিং থেকে যেটা আসবে সেটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে আসলে বোঝার কিছু নাই, জাস্ট রিডিং পড়লে আপনারা বুঝতে পারবেন। তো মোটামুটি এই ছিল হচ্ছে ডিপার্টমেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি আমার ভার্সিটির ছোট ভাই প্রোভাইড করছেন এবং আমি সলিউশন করে আপনাদের সুবিধার জন্য আপলোড করে দিলাম।
তো নন ডিপার্টমেন্টের পার্টটা অনেক কয়েকটা গ্রুপে দেওয়া আছে। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখতেছি, অর্থাৎ ওই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখতেছি। ওই পোস্ট থেকে আপনারা নন ডিপার্টমেন্ট পার্টটা কভার করে নেবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।